তখন কলকাতায় রাতে ডাকত শিয়াল, শহরে চলত ঘোড়ায় টানা গাড়ি, চীনে সিঁদুরওয়ালা ঘুরত নিস্তব্ধ দুপুরে। তখন কলকাতায় কত বড় বড় মহিরুহ, জলাশয়। গরমকালে টানা পাখার দরকারই পড়ে না বেশিরভাগ বাড়িতে। দিনের আলো মুছে গেলে ঘরে ঘরে জ্বলে ওঠে প্রদীপ, হ্যাজাক, লণ্ঠন। রাস্তায় জ্বলে গ্যাসের বাতি। সন্ধেবেলায় গা ধুয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ছাদে গিয়ে বসেন নতুন বৌঠান কাদম্বরী দেবী। তার সামনে বরফে ঠান্ডা করা তালশাঁস, জুঁই ফুলের গোড়ে মালা। তার কনিষ্ঠ দেবর শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সামনে বসে বসে কখনো পড়ে শোনায় নতুন লেখা কবিতা, কখনো ধরে সদ্য সুর করা গান। একটা ফিনফিনে চাদর উড়িয়ে হাতে রূপো বাঁধানো ছড়ি নিয়ে এসে হাজির হন জ্যোতিরিন্দ্রনাথ, রবির দাদা। অন্ধকার ছাদে হ্যাজাক জেলে দিয়ে যায় ভৃত্যরা। জ্যোতিরিন্দ্র মহামূল্য ব্র্যান্ডির বোতল থেকে গ্লাসে পানীয় ঢালেন। স্বর্গের সুরসভার থেকেও বেশি সুন্দর হয়ে ওঠে জোড়াসাঁকোর ছাদ বারান্দা। পরদিন ভোরের আলো ফোটবার আগেই জেগে ওঠে ঠাকুরবাড়ি। অবশ্য শুধুই ভৃত্যদের ঘুম ভাঙে, বাড়ির আর কেউ জাগে না। শুধু রবীন্দ্রর পিতা দেবেন্দ্রনাথ উঠে পড়েন ভোরের আলো ফুটবার আগেই। তিনি কিছুদিন ধরে যেন কোনো বৈদিক ঋষির মতো জীবনযাপন করছেন। নিজের জীবনকে তিনি করে তুলেছেন নিপাট, অনাড়ম্বর। ভৃত্যরা রুটির উপর মাখন দিয়ে সেঁকতে বসে যায়। বাজারে যাবার তোড়জোড় শুরু হয়। রবির পিঠোপিঠি দাদা সোমেন্দ্রনাথ এক ঝুড়ি বিস্কুট আর এক কলসি দুধ নিয়ে ঠাকুরবাড়ির দরজায় এসে দাঁড়ান। সারা পাড়ার কুকুর বিড়ালরা ছুটে আসে রবির সোমদাদার সামনে। একটি বিড়ালের পা ভাঙা, সে মুমূর্ষু, হাঁটতে পারছে না, দূর থেকে মিউ মিউ করছে। সোমদাদা দৌড়ে গিয়ে বিড়ালটাকে কোলে তুলে নেন। তারপর ডাক দেন, রবি, ওই রবি, শিগগির আয়, দেখ বিড়াল ছানাটার পা ভাঙা। রবীন্দ্র ছুটে আসে। সে কি, কোনটার পা ভাঙল? রবীন্দ্র মুমূর্ষু বিড়ালটিকে নিজের ঘরে নিয়ে আসে, হোমিওপ্যাথির ওষুধ দেয়। কাদম্বরী চোখ পাকিয়ে বলেন, আবার একটাকে আনলে রবি? তুমি তো সব সময় থাকবে না, সেই তো আমায় দেখতে হবে রোজ। আমার উপর আর কত কি দায় চাপাবে বলো দেখি। রবি প্রতিবাদ করে, বৌঠান, একে সোমদাদা এনেছে। আমি বহু বারণ করেছিলুম, বলেছিলুম বৌঠান রাগ করবে। সোমদাদা তবু দিয়ে গেল, কোনো কথা শুনল নে। কাদম্বরী রবিকে থামিয়ে দিলেন, থাক, সকালবেলায় আর এত মিথ্যে কথা বলতে হবে না। আহারে দুধের শিশু, আয় আয়, চো চো। জ্যোতিদাদা রবির ঘরে উঁকি দিয়ে মুচকি হেসে বেরিয়ে যান। কাশ্মীরি কাজ করা পাঞ্জাবি আর তসরের জরিপার ধুতিতে কি সুন্দর দেখাচ্ছে জ্যোতিদাকে। রবি মুগ্ধ হয়ে চেয়ে থাকে। কলকাতার দক্ষিণে গাছপালা ঘেরা বিরাট একটা বাড়ি ভাড়া করে ঠাকুরবাড়ি থেকে আলাদা থাকছেন রবির মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী। তাঁর স্বামী থাকেন দূর প্রবাসে। সত্যেন্দ্রনাথ ভারতীয়দের মধ্যে প্রথম আইসিএস। ব্রিটিশ সরকারের এই মর্যাদাপূর্ণ চাকুরির কঠিন পরীক্ষায় ভারতীয়রা সহজে উত্তীর্ণ হতে পারে না। তাঁর স্ত্রী জ্ঞানদানন্দিনী নিজের শিশুকন্যা শিশুপুত্রকে নিয়ে দক্ষিণ কলকাতার শুনশান এলাকায় একা থাকেন। যদিও কাজের লোক থাকে, কিন্তু বাবা, স্বামী, শ্বশুর প্রভৃতি কোনো পুরুষ অভিভাবক ছাড়া কোনো ভদ্রবাড়ির বঙ্গ নারী শহরে একা বসবাস করছে, এই ঘটনা কলকাতায় তখন অভাবনীয়। কলকাতার এলিট সোসাইটিতে তখন কানাকানি। সকলে বলছে
এটা ঠাকুরবাড়ির পক্ষেই সম্ভব। ভদ্রঘরের কোনো বাঙালি যুবতী মেয়ে দুটি বাচ্চা নিয়ে একা থাকছে, তার শ্বশুর বাড়িতে থাকার এলাহি জায়গা সত্ত্বেও সে থাকছে আলাদা বাড়িতে। এমন অদ্ভুত ঘটনা কলকাতা শহর সেই প্রথম দেখছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আকাশ হঠাৎ কালো হয়ে আসে, হু হু করে বাতাস বইতে শুরু করে। আজ মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী রবিকে নিমন্ত্রণ করেছেন তাঁর দক্ষিণের বাড়িতে। জ্যোতি দাদাও রাতে ওখানেই খাবেন, নতুন বৌঠান যাবেন না। রবির দুই বৌঠানের ভিতর পরস্পর একটা সূক্ষ্ম দ্বন্দ্ব রয়েছে। কাদম্বরী একা একা বসে থাকবেন জোড়াসাঁকোর প্রকাণ্ড মহলে, হাওয়া এসে নিভিয়ে দেবে প্রদীপ। জ্ঞানদানন্দিনীর বাড়িতে তখন উঠবে খুশির তুফান। জ্যোতিদাদা পানীয় নিয়ে বসবেন, রবিকে সবার পীড়াপিড়িতে মজার মজার গান করতে হবে, না হলে পার্টি জমবে না। কোনো বঙ্গললনা একা একা বাড়িতে পার্টি দিচ্ছে, এটাও সেই প্রথম দেখল কলকাতা শহর। জ্ঞানদানন্দিনীর বাড়িটা যেন কলকাতার বুকে এক টুকরো লন্ডন। ওয়াইনের গ্লাসে গ্লাসে টুংটাং শব্দ ওঠে, নারী পুরুষ পরস্পর সাবলীল গল্প করে। রবীন্দ্রর ভালো লাগে এই মুক্ত পরিবেশ। রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী আবার ঠাকুর বাড়িতেও অনেক নতুন নতুন বিপ্লব করেছেন। স্বর্ণকুমারীর রূপের জৌলুস পূর্ণচন্দ্রকে ম্লান করে দিতে পারে, কিন্তু রূপ নয়, স্বর্ণকুমারীর অহংকার তাঁর নিজের জ্ঞান নিয়ে। ইংরেজি, ফরাসি, সংস্কৃত, আরবি ভাষা ছাড়াও সাহিত্য, গণিত ও পদার্থবিদ্যায় সুপণ্ডিত রবীন্দ্রনাথের এই দিদিটি। শুধু মেয়েদের নিয়ে তিনি ঠাকুরবাড়িতে একটা আড্ডা বসান প্রতি মাসে। শাড়ি গয়নার আলোচনা বা পরচর্চা সেখানে হয় না, যে কোনো সামাজিক রাজনৈতিক কাজের সমালোচনা হয়, সাহিত্য আলোচনা হয় স্বর্ণকুমারীর সেই আসরে। মেয়েদের সংসারের পরিমণ্ডলের বাইরে কিছু করবার একটা মঞ্চ তৈরি করতে চান স্বর্ণকুমারী। বাঙালি মেয়েদের লিখবার, রাজনীতি করবার প্রেরণা যোগান রবীন্দ্রর এই বিদুষী দিদিটি। জ্ঞানদানন্দিনী কলকাতার বাঙালি সমাজকে একটা সুস্থ ভোগবাদের রাস্তা দেখাতে চান। তিনি তাঁর জীবনযাপনে বলতে চান, আমোদ প্রমোদ মানেই বেলাল্লা নয়, মদ্যপান করলেই মাতাল হয়ে ভুলভাল বকতে হবে তাও নয়। একটা বিলিতি কালচার তিনি নিজের কলকাতার বাড়িতে গড়ে তুলছেন। কাদম্বরী এসব কিছুই করেন না। তিনি ঠাকুরবাড়ির গাছে জল দেন, মাতৃহারা রবিকে রেঁধে খাওয়ান, রবির কবিতা শোনেন। সকালে ভিস্তিওয়ালা রাস্তা ধুয়ে দিয়ে যায়, সন্ধেবেলা গ্যাসের বাতি জ্বলে টিমটিম করে। ধীরে ধীরে রবীন্দ্র ব্যস্ত হয়ে পড়ে বাইরের দুনিয়ায়। বাড়িতে বসে কাদম্বরীকে কবিতা শোনানোর সময় রবি আর পায় না। তাছাড়া কাদম্বরীর সঙ্গে রবির মেলামেশা জোড়াসাঁকোর অনেকে পছন্দও করেন না খুব একটা। রবির জন্যে পাত্রী দেখা চলতে থাকে, তার বিয়ে ঠিক হয়ে যায় দ্রুত। জ্যোতিরিন্দ্রনাথ বেশিরভাগ রাতেই বাড়িতে ফেরেন না। মাসের পর মাস কাদম্বরীর সঙ্গে শুধু দাসী আর ভৃত্য ছাড়া আর কারুর কথা হয় না। এক একদিন মেজ বৌঠান জ্ঞানদানন্দিনীর দক্ষিণ কলকাতার বাড়িতেও থেকে যান জ্যোতিরিন্দ্রনাথ। নতুন বৌঠান কাদম্বরী ধীরে ধীরে একেবারে একা হয়ে যান। কলকাতা শহর নিজের মতো নতুন নতুন চিন্তা করতে শেখে, নতুন নতুন আমোদ করতে শেখে। কাদম্বরীর বিরাট ঘরে সন্ধেবেলা আলো জ্বলে না। তার ঘরের নম্র অন্ধকার থেকে একটা মৃদু সুগন্ধ ভেসে যায় বাতাসে।